গত গল্পতে ধাঁধা ছিল যে রাজকুমার পেল মুক্তি, ভালো কাজ হলো এক, কিন্তু তার ফলেই রাজ্যে নেমে এলো ঘোর বিপদ। শুকিয়ে গেল মাঠঘাট, জলের দেখা দিল অভাব। বলতো এই বিপদটি কি ছিল? এই বিপদটি ছিল খরা। যারা সঠিক উত্তর সবার আগে দিয়েছে তাদের নাম: প্রথম হয়েছেন আতিয়ার শিকদার, দ্বিতীয় হয়েছেন তাসলিমা বেগম, তৃতীয় হয়েছেন বুলবুল আহমেদ। এছাড়াও আরও অনেকে সঠিক উত্তর দিয়েছেন। বন্ধুরা, তোমাদের কাছে আজকের ধাঁধা হলো: ডানা নেই তবু আকাশে ওড়ে, চোখ নেই তবু জল ঝরে। বলো তো কি? বন্ধুরা, যারা সঠিক উত্তরটি দিতে চাও তারা আগে রূপকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে তারপর উত্তরটা দেবে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আমি। দেখি কে আগে উত্তর দিতে পারো। আজ এত বড় আয়োজন হইছে কার লাগি? কেন জানোস না তুই? আজকে আমাগো রাজকন্যার জন্মদিন। ও মা, সত্যি? আজ আমাগো রাজকন্যার জন্মদিন? হ, তার লাইগেই তো এত আয়োজন হইতাছে। রাজকন্যা সুহাসিনীর লাইগে তো মহারাজ একবার পুরা বাজার কিনে আনছিল, তোর মনে নাই? এই আয়োজন তো কিছুই না রে। হ, মনে থাকবো না কেন? আমাগো পুরা গ্রামের মানুষ গোস্ত পোলাও খাইয়ে দিছিল। এটা কি ভুলবার কথা নাকি? হ, চল চল, তাড়াতাড়ি হাত লাগাইয়া কাম কর, একটু পরেই রাজা মশাই আর রাজকন্যা আইব। ওদিকে রাজকুমারী সুহাসিনী আয়নার সামনে বসে নিজের সৌন্দর্য দেখছে। তার সঙ্গে আছে দাসী মাধবী। এই বলো তো, কেমন লাগছে আমায়? আপনারে কত সুন্দর লাগতাছে, একেবারে রাজকন্যা। আমি তো রাজকন্যাই, আমাকে রাজকন্যা লাগবে না তো কি লাগবে? আমাকে কি তোর মতো গরিব ভিখিরি লাগবে নাকি? না রাজকন্যা, আমি তো তা কই নাই। আপনি তো সেরা সুন্দরী। হ্যাঁ, আমি হলাম এই রাজ্যের সেরা সুন্দরী, কিন্তু সৌন্দর্য হইল ক্ষণস্থায়ী। মন যদি বালা না হয়, বাইরেও সৌন্দর্য থাকে না রাজকন্যা। এইসব কি বলছিস তুই মাধবী? আমি রাজকুমারী, আমার মতো কেউ সুন্দর হতে পারবে? আমার মতো রূপ তো এই রাজ্যে কারুর নেই। হ্যাঁ রাজকন্যা, আপনার মতো সৌন্দর্য আর কারু নাই গো, কিন্তু খালি বাইরে সুন্দর হইলে কি হয়? শোন মাধবী, তুই আমার দাসী, তুই তোর মতো থাকবি, তুই আমার বন্ধু হবার চেষ্টা করবি না। আমি তো শুধু সত্যিটাই কইছি, তোরা সত্য বলা লাগবে না। তুই যা তো এখন। একসাথে পড়তাম জন্য তোকে দাসী বানিয়েছিলাম, যেন ভালো খেতে পারিস, পড়তে পারিস। কিন্তু তুই তো দিন দিন আমার মুখের উপর কথা বলতে শুরু করেছিস। ঠিক আছে, আমার ভুল হইছে, আমি তাইলে চইলা যাইতাছি, আর আমু না। মাধবী সেখান থেকে চলে যায়। এরপর গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। রাজকন্যা তো মানুষকে মানুষই মনে করে না, আবার বলে সে সব থেকে সুন্দরী। দেখমু বাইরের সৌন্দর্য কয়দিন থাকে। মাধবী পথ ধরে বাড়ি ফিরে। বাড়িতে তার বাবা কর্মচারী এক, সে তৈরি হচ্ছে। সে মাধবীকে দেখে বলল, মাধবী, তুই চইলাইছত? হ আব্বা, চইলাইছি। ওই রাজপ্রাসাদে থাকতে আমার এমনিই ভালো লাগে না। এই সব তুই কি কস? গ্রামের সবাই রাজপ্রাসাদে কাজ করবার চায়, আর তুই কস রাজপ্রাসাদ ভাল লাগে না? হ্যাঁ, রাজপ্রাসাদে কাম কইরা কি আর রানী অন চাইকো? আমি তো দাসী, দাসী থাকতে হইব। ও বুঝছি, তোর রাজকন্যার লগে আবার ঝগড়া হইছে তাই না? তাতে কি হইছে? তোরা তো বান্ধবী তাই না? ও তো রাজকন্যা, ও কি আর দাসীর বান্ধবী হইতে পারে? ওর অনেক অহংকার, ওর ভেতরে এক আর বাইরে আরেক। যদি এমন কোনো আয়না থাকতো যা দিয়া ভেতরের রূপ দেহন যাইতো, তাইলে ওরে দেখাইয়া দিতাম। আচ্ছা যা, এখন মুখ গোমরা কইরা থাকিস না, যা। তুমি এখন কই যাইতাছো এইভাবে? ও মা, কেন তুই জানোস না আজ যে রাজকন্যা সুহাসিনীর জন্মদিন? এর লাইগে তো রাজা মশাই সবাই রে ভালো কাপড় পরাইতে কইল, এই জন্য বাড়ি আইলাম। এখন আবার জামু, তুইও তৈরি হ, চল আমার লগে, কি কস? না গো আব্বা, তুমিই যাও, আমি যাবো না। সে কি, তুই যাইবি না কেন? তুই না গেলে তোর জায়গায় যে আরেকজন কাজ করব, রাজকন্যার সাথে থাকবো, তখন যে তার লাভ হইব, আর তোর কাজ খানাও চইলা যাইব, বুঝলি? যাক আব্বা, মোর কাজ চইলা গেলেও আমি যাবো না। আর রাজপ্রাসাদে না যাইয়া খাবি কি? তোর যে মা নাই,
দুই বাপ মাইয়া তো মিলা এই কাজ কইরাই যাইতাছি। চল মা, আর রাগ কইরা থাকিস না, চল। ঠিক আছে, তুমি যাও, আমি ভাববা দেখমু। ঠিক আছে, আইবি কিন্তু তুই। আমি গেলাম তাইলে। এই বলে সে চলে গেল। এইদিকে রাজা পায়চারি করছে, তখন রাজজ্যোতিষী দরবারে প্রবেশ করল। কি হলো রাজজ্যোতিষী? আপনাকে যা বলেছিলাম তার ব্যবস্থা হলো? হ্যাঁ মহারাজ, হয়েছে। অনেক চেষ্টার পর এক ভবিষ্যদ্দ্রষ্টা জাদুকরের নিকট থেকে আমি তা সংগ্রহ করতে পেরেছি মহারাজ। আজ সুহাসিনীর জন্মদিন, আজকে এটাই হবে তার জন্য সেরা উপহার। জি মহারাজ, সেই জাদুকরকে অনেক কষ্টে খুঁজে বের করেছি। সে প্রতি রাজ্যে রাজ্যে ঘরে আর রাজকন্যা আর রাজকুমারদের উপহার দেয়। আর এই উপহার যেন তেন উপহার নয়, এটা রাজকন্যা ও রাজকুমারদের ভবিষ্যৎ সুন্দর গড়ার উপহার। এই উপহার প্রত্যেক রাজকন্যা ও রাজকুমারদের একজন আদর্শ শাসক বানাতে পারে। আমিও চাই আমার মেয়ে ভবিষ্যতে আদর্শ শাসক হোক। আমার পরে তো সেই এই রাজ্য শাসন করবে। জি মহারাজ, এই জন্যই আমি জাদুকরের থেকে খাস রাজকন্যার কথা বলে একটা উপহার এনেছি। আমি জানি না সেটা কি, কিন্তু এই উপহারই রাজকন্যাকে একজন আদর্শ শাসক বানাতে সক্ষম। ঠিক আছে রাজজ্যোতিষী, তাহলে আমি যখন বলবো তখন সবার সামনে এই উপহার আনবেন। জি মহারাজ, ঠিক আছে। এরপর জন্মদিন শুরু হলো। সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছেন রাজজ্যোতিষী। সিংহাসনে রাজা মহেন্দ্র সিংহ, পাশে দাঁড়িয়ে সুসজ্জিত রাজকুমারী সুহাসিনী, আর তার পাশে বাকিরা। আজ পরিজাত রাজ্যের জন্য এক বিশেষ দিন। আমার একমাত্র কন্যা রাজকুমারী সুহাসিনী, ও আজ 18তম বৎসরে উত্তীর্ণ হল। আজকের এই খুশি আমি সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য এই আয়োজন করেছি। রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা। রাজকন্যারে জন্মদিনের শুভেচ্ছা। রাজকন্যারে জন্মদিনের শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। আমার একমাত্র মেয়ে রাজকন্যা সুহাসিনীকে এখন আমি একটা বিশেষ উপহার দেব। প্রহরী, নিয়ে এসো সেই উপহার। একজন চাকর সোনার কাজ করা মখমলের কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে আসে। এই হলো সেই বিশেষ উপহার। এটা এক আগন্তুকের পক্ষ থেকে এসেছে। আমি নিজেও জানি না কি আছে এর মধ্যে, কিন্তু এই উপহার অনেক মূল্যবান। রাজা ধীরে ধীরে কাপড় সরায়, আর ভেতর থেকে একটা অপূর্ব আয়না বের হয়। আয়নার চারপাশে নীলকান্তমণি খচিত, তা ঝলমল করছে। তা দেখে তো সবাই অবাক। আরে, এইটা তো একখান আয়না। এই আয়না দেখে কোনো মহামূল্যবান গুপ্তধন মনে হইতাছে তো। আরে, এ তো এক আয়না বাবা, এটাই কি সেই বিশেষ উপহার? মহারাজ, মনে পড়েছে, এই আয়না কোনো সাধারণ আয়না নয়। এই আয়না কথা বলতে পারে। এই আয়না জাদুকরি আয়না, সব সময় সত্য কথা বলে। এমন আয়না তো আমার কাছে অনেক আছে বাবা, তাহলে আবার উপহার কেন? এই আয়না সাধারণ আয়না না, এই আয়না এক জাদুকরি আয়না। এই আয়না কথা বলতে পারে, আর এটা সব সময় সত্য কথা বলবে। রাজকন্যা সুহাসিনীর সবচেয়ে বড় ও কাছের বন্ধু হবে এই আয়না। সত্যি বাবা, আয়না কি কখনো কথা বলতে পারে? কিন্তু সুন্দর এটা, এমন জিনিস তো আগে কখনোই দেখিনি। সুহাসিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আয়নার কাচের ভেতর রহস্যময় উজ্জ্বল আলো জ্বলজ্বল করতে দেখা যায়। আয়না, বলো তো, আমি কে? নিঃসন্দেহে তুমি এই রাজ্যের রাজকুমারী। আরে, এই আয়না তো সত্যি কথা কইতে পারে। হ, তাই তো দেহি রে। এমন কথা তো বাপের জন্মে শুনি নাই, আজ চোখের সামনে দেখলাম। বাহ, বেশ। বাবা, এই আয়না তো সত্যি কথা বলতে পারে। এবার বলো তো, আমি কি এই রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী? নিঃসন্দেহে তুমি সুন্দরী, কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্য থাকলেই হবে না, মনের সৌন্দর্যও তো লাগবে। হঠাৎ রাজপ্রাসাদের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। সভাসদরা একে অপরের দিকে তাকায়। রাজকুমারীর মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এটা কোনো কথা বললে তুমি? তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আমি হলাম এই রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী, এটা সবাই জানে আর মানে। কিন্তু তুমি তুমি এটা কিভাবে অস্বীকার করো? তুমি নিঃসন্দেহে অপূর্ব, এ কথা আমি অস্বীকার করছি না। এটা তো স্বীকার করতেই হয়। কিন্তু রূপের সাথে যদি মনের সৌন্দর্য না থাকে, তাহলে ওই সৌন্দর্যের কোনো মূল্যই হয় না রাজকন্যা। সুহাসিনী রেগে গিয়ে আয়নার দিকে এগিয়ে যায়, কিন্তু রাজামশাই পরিস্থিতি বুঝে বলে, ভাই ও বোনেরা সবাই,
আপনারা আমার কন্যা সুহাসিনীর জন্মদিনে উপস্থিত হয়েছেন, তাতে আমি ও আমার কন্যা অনেক খুশি। আপনারা এবার খাওয়ার প্রস্তুতি নিন, না খেয়ে কেউ যেতে পারবেন না। প্রহরী, প্রহরী, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। এরপর রাত হয়ে যায়, সবাই চলে যায়। রাজকন্যা নিজের কক্ষে আয়নার সামনে দাঁড়ায়। বলো, আমি এই রাজ্যের সব থেকে সুন্দরী কিনা? নিশ্চয়ই তুমি সুন্দর, কিন্তু তোমার মনের সাথে চেহারার কোনো সাদৃশ্য নেই। কি বলতে চাস তুই? আমার মাথাটা গরম করাস নে আয়না। তুই একটা আয়না, তোর কাজ আমার সৌন্দর্যের প্রশংসা করা, তা না করে তুই উল্টো পাল্টা কথা বলছিস। এটা তোর কাজ? রাজকন্যা, আপনার জন্য দুধ আনছি, গরম গরম খাইয়া লন। তুই কেন এলি এখানে? বলেছি না দরকার ছাড়া যখন তখন আসবি না। মাফ করবেন রাজকন্যা, আপনার তখন দুধ খাওয়ানোর সময়। আর তোকে না আমি সকালে বলেছি তুই আর আসবি না, তারপরেও এসেছিস। আমি শুধু আপনার ভালোর জন্য দুধ দিতে আইছি রাজকন্যা। ঠিক আছে, দে। সুহাসিনী বিরক্ত হয়ে হাত বাড়ায়, কিন্তু মাধবী একটু কাপা হাতে গ্লাসটা এগিয়ে দিতে যেতেই দুধের কিছুটা অংশ রাজকুমারীর দামি পোশাকে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই রাজকুমারী ভীষণ ক্ষেপে যায়। এইটা কি করলি? তুই আমার পোশাকটা নষ্ট করে দিলি? তোর এত বড় সাহস! সাবধানে কাজ না করে আমার জন্মদিনের নতুন পোশাকটা তুই নষ্ট করে দিলি। আমার ভুল হইয়া গেছে রাজকন্যা, এবারের মতো মাফ কইরা দেন। আর হইব না এমন। এই রাজপ্রাসাদে তোর আর জায়গা নেই, এক্ষুনি বের হয়ে যা। আমার ভুল হইয়া গেছে রাজকন্যা, এই শেষবার, আর হইব না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মাধবী চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে বাইরে চলে আসে। তখন আয়নার কাছে এক ঝলক কালো ছায়া ভেসে ওঠে আর ধীর কণ্ঠে কথা বলতে শুরু করে। নিশ্চয়ই তুমি সুন্দর, কিন্তু তোমার মনের সাথে চেহারার কোনো সাদৃশ্য নেই। তুই এটা কি বললি? তোর এত সাহস? নিঃসন্দেহে তুমি সুন্দরী, কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্য থাকলেই হবে না, মনের সৌন্দর্যও তো লাগবে। আবার সেই একই কথা শুরু করলি? জাদু আয়না, তুই আমার কাছে সত্যি বলার নাম করে বেয়াদবি করছিস। আয়নার কাজ চকচক করে ওঠে, যেন কোনো এক রহস্যময় শক্তি ভেতরে কাজ করছে। নিশ্চয়ই তুমি সুন্দর, কিন্তু তোমার মনের সাথে চেহারার কোনো সাদৃশ্য নেই। আমি তোকে বন্ধ করে রাখবো, দেখব তখন তুই কিভাবে কথা বলতে পারিস। সে সাথে সাথে একটা মখমলের কাপড় দিয়ে আয়নাটাকে ঢেকে দেয়। আয়নার ঝলকানি বন্ধ হয়ে যায়। ঘরে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। দেখি এইবার তুই কি করে কথা বলিস। আজ থেকে তুই বন্ধ থাকবি। পরদিন সকাল, রাজকুমারী ধীরে ধীরে রাজপ্রাসাদের বাগানে হাঁটছে। এমন সময় রাজপ্রাসাদের দুই কর্মচারী বাগানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। একখান কথা হুনসত, রাজকুমারী নাকি কালকে ওই কথা বলা আয়নাটারে বন্দি কইরা রাখছে। হুনছি তো, রাজকন্যা নিজের ব্যাপারে আয়নার মুখে ওই সব কথা শুনতে পারে নাই, তার লাইগা আয়নার আজকে এই দশা হইছে। রাজকন্যা কালকে আমার সাথে আমার মাইয়াডারেও প্রাসাদ থেকে বাইর কইরা দিছে। মাইয়াডা আমার বাড়ি গিয়া কি কান্নাড়াই না করছে। রাজকন্যা আসলেও ভালো না রে, আয়না ঠিকই কয়। সুহাসিনী তাদের কথা শুনে তাদের দিকে ছোট চোখ করে তাকায়, সাথে সাথেই রাগে গর্জে ওঠে। তোদের এত বড় সাহস, তোরা আমার পেছনে কথা বলছিস? দুই কর্মচারী আটকে ওঠে। তারা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। রাজকুমারী, আমরা কিছু কই নাই তো, এমনি এমনি কথা কইতেছিলাম। আগামীকাল থেকে তোরা এই বাগানে আর কাজ করবি না। বের হয়ে যা, বের হয়ে যা এখান থেকে। রাজকন্যা, আমাকে মাফ কইরা দেন। তোর মেয়ের মতন তুইও আর এই রাজপ্রাসাদে আসবি না। যা তোরা, দুইজনই বের হয়ে যা এক্ষুনি। কর্মচারীরা দ্রুত মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। রাজপ্রাসাদের সভাকক্ষ। পরদিন সকালে রাজপ্রাসাদের প্রধান সভাকক্ষে রাজা মহেন্দ্র সিংহ, পাশে রাজকুমারী সুহাসিনী দাঁড়ানো। সামনে দাঁড়িয়ে আছে রাজ্যের প্রধান জ্যোতিষী। রাজা মহেন্দ্র সিংহ চিন্তায় আছেন। জ্যোতিষী মহাশয়, আজ এই রাজ্যের আকাশ এমন অন্ধকার কেন? বৃষ্টি তো থামছেই না, নদীর পানি শুকাচ্ছে, ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে। এসবের পেছনে কি কারণ? জ্যোতিষী ধীরে ধীরে মাথা তুলে চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ করে থাকে। রাজন, আমি কাল রাতে নক্ষত্রের দিকে পর্যবেক্ষণ করছিলাম। এটা কোনো সাধারণ দুর্যোগ নয়, এই অন্ধকার আসলে এক অভিশাপের ইঙ্গিত দিচ্ছে। রাজকুমারী সুহাসিনী অবাক হয়ে জ্যোতিষীর দিকে তাকায়, তারপর হেসে ফেলে। আমার এসব ভবিষ্যৎবাণী শুরু করলেন রাজজ্যোতিষী মশাই?
সবসময় কিছু না কিছু বিপদের কথা বলতেই থাকেন আপনি। এবার কি কোনো দৈত্য আসছে নাকি? দৈত্য না রাজকন্যা, তার থেকেও ভয়ানক। তবে তুমি যদি এখনই সাবধান না হও, তুমি তোমার সর্বনাশের কারণ হবে। রাজা মহেন্দ্র সিংহ এবার আরও চিন্তিত হয়ে জ্যোতিষীর দিকে তাকায়। রাজ জ্যোতিষী, আপনি কি দেখছেন? স্পষ্ট করে বলুন তো, এমন কথা ঘুরাচ্ছেন কেন? রাজকুমারী, তুমি যদি তোমার ভেতরে পরিবর্তন না আনো, বিনয় দয়ার মর্ম না বুঝো, তবে আগামী পূর্ণিমার রাতে তোমার বাহ্যিক সৌন্দর্য সম্পূর্ণরূপে তুমি হারিয়ে ফেলবে। আর এই রাজ্য দুর্যোগে পতিত হবে, কেউ ঠেকাতে পারবে না তখন। অপরিষ্কার কাপড় পরাই বুড়ো লোকটা আমার জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করছে। আমি আমার সৌন্দর্য হারাবো? ব্যাপারটা হাস্যকর। সুহাসিনী, একটু ঠান্ডা হও, উত্তেজিত হও না। আমি দেখছি তো বিষয়টা। তুমি বিশ্বাস করছো না, তাই তো? কাল রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একটু ভালো করে দেখবে, তারপর বুঝবে তুমি। আমি এখন এসব বাজে কথা শুনতে চাচ্ছি না, চললাম আমি। রাজকুমারী সুহাসিনী চলে যায়। রাজা মহেন্দ্র সিংহ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জ্যোতিষী তখনও স্থিরভাবে দাঁড়ানো। রাজকুমারীর ব্যক্তিগত কক্ষে রাতে রাজকুমারী সুহাসিনী আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাটা এখনো ঠিকঠাকই আছে, কিন্তু তার প্রতিবিম্ব আগের মতো ঝলমল দেখাচ্ছে না। আজকে কিসব উল্টোপাল্টা কথা বলছে ও জ্যোতিষীটা, আমার মাথাটা গরম করে দিল একদম। আয়না, তুই বল দেখি, আমি কি আগের মতো সুন্দর আছি কিনা? তুমি আগের মতোই বাহ্যিকভাবে সুন্দর আছো, কিন্তু তোমার ভেতরের সৌন্দর্য মলিন হয়ে গেছে রাজকুমারী। কি বাজে কথা বলছিস? সৌন্দর্য কি বাইরে থেকে দেখা যায় না? ভেতরের সৌন্দর্য নামের কিছু হয় নাকি আবার? রাজকুমারী, প্রকৃত সৌন্দর্য বাইরে থেকে দেখা যায় না, সেটা মানুষের হৃদয়ে বাস করে। অহংকার, নিষ্ঠুরতা আর অবহেলা যদি মনে থাকে, তাহলে বাইরের সৌন্দর্যকেও একদিন মলিন করে দেয়। তুইও কি এখন জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করবি নাকি? কই, আমার চেহারা কি বদলে গেছে? দেখ তো, আমি তো আগের মতোই সুন্দর আছি। তুমি যদি তোমার মন পরিবর্তন না করো, তবে পূর্ণিমার রাতে তুমি তোমার সৌন্দর্য চিরতরে হারাবে। সুহাসিনী হঠাৎ রেগে যায়। সে পাথর উঁচু করে। তুই যদি আমার প্রশংসা না করিস, তবে তোর কোনো দরকার নেই আমার। সে জোরে পাথর নিক্ষেপ করে। আয়নার গায়ে একটা বড় ফাটল ধরে যায়। বাজে আয়না, আমি সবসময় সুন্দর থাকব। দেখি কিভাবে আমার সৌন্দর্য বিলীন হয়ে যায়, আমিও দেখব সেটা। রাজপ্রাসাদের অঙ্গন। পরদিন সকালে রাজপ্রাসাদের পরিবেশ কেমন যেন থমথমে। আকাশে ঘন মেঘ জমেছে, বাতাস অস্বাভাবিক ঠান্ডা। রাজকুমারী সুহাসিনী বারান্দায় দাঁড়িয়ে আছে, কিন্তু কেমন যেন অবসাদগ্রস্ত দেখাচ্ছে। তার মুখের উজ্জ্বলতা কমে গেছে। রাজা মহেন্দ্র সিংহ দ্রুত পায়ে প্রবেশ করেন, মুখে চিন্তার ছাপ। সুহাসিনী, তুমি ঠিক আছো তো? আজ তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। বিষয়টা বড়ই চিন্তার। আমি তোমাকে নিয়ে বড্ড চিন্তায় আছি। বাবা, জানি না, কেমন যেন শরীরটা দুর্বল দুর্বল লাগছে। মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। জানি না মা, কি হয়েছে। মন্ত্রী বলল নদীর পানি শুকিয়ে যাচ্ছে। এই অবস্থা আগে কোনোদিন হয়নি। শুধু নদীর পানি না, ক্ষেতের ফসলও শুকিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রাজ্যে কি থেকে কি হয়ে গেল কে জানে। আজই একটা রাজসভা বসাতে হবে আমাদের। রাজা মহেন্দ্র সিংহ সিংহাসনে বসা, তার পাশে রাজকুমারী সুহাসিনী। দরবারের সামনে রাজ্যের প্রবীণ জ্যোতিষী দাঁড়িয়ে আছেন। মহারাজ, আমি বহু যুগের পুরনো গ্রন্থ পর্যালোচনা করেছি। যেটা ঘটছে সেটা নিছক প্রাকৃতিক দুর্যোগ না, মোটেও না। তাহলে এটার কারণ কি জ্যোতিষী? এই দুর্যোগ রাজ্যের বাহ্যিক কোনো কারণে হয়নি, এটা হচ্ছে রাজ পরিবারের ভেতরের কোনো কারণ থেকে। রাজকুমারী সুহাসিনী রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশে ঘন কালো মেঘ, বাতাস থমথমে, দূরে বজ্রপাতের শব্দ শোনা যায়। রাজা মহেন্দ্র সিংহ দ্রুত পায়ে প্রবেশ করেন। সুহাসিনী, তোমার চেহারা এমন লাগছে কেন? শরীর ঠিক আছে তো? কি হয়েছে তোমার? আমি জানি না বাবা, কেমন যেন লাগছে। মাথাটা কেমন ভার ভার লাগছে, সবকিছুই যেন অন্ধকার দেখছি। এ সময় দরবার কক্ষ থেকে জ্যোতিষী প্রবেশ করে। মহারাজ, এক্ষুনি খবর পেলাম রাজ্যের অবস্থা খুবই খারাপ। নদীর পানি শুকিয়ে যাচ্ছে, শস্যের ক্ষেত ধ্বংস হচ্ছে। প্রজারা বড়ই শঙ্কিত। এত বড় দুর্যোগ
কিছু একটা তো করতেই হবে। তা জ্যোতিষী, এই দুর্যোগের কারণ কি হতে পারে? তোমার কি মনে হয় এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? মহারাজ, এই দুর্যোগ মোটেও স্বাভাবিক না। এটা কোনো সাধারণ বিপর্যয় না, এটা এক অভিশাপ। কিন্তু এই অভিশাপ কেন? কার উপরে নেমেছে এই অভিশাপ? কেনই বা নেমেছে? জ্যোতিষী রাজকুমারীর দিকে তাকান, তার কণ্ঠ ভারী হয়ে যায়। রাজকুমারী সুহাসিনী, আপনার অন্তরের কঠোরতা এই রাজ্যের ওপর অভিশাপ হয়ে নেমেছে। আপনি কি কিছু বুঝতে পারছেন, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? আপনি কি বলছেন এসব রাজ্যতীষী? রাজকুমারী, আপনার অহংকার আর নির্মমতার কারণে রাজ্যে আজ অন্ধকার নেমে এসেছে। এইসব ফালতু কথা বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হয়। আমার কারণে রাজ্যে বিপর্যয় আসবে, এটা কোনো কথা? জ্যোতিষী, তাহলে কি উপায় আছে এই দুর্যোগ থামানোর? বলো তাড়াতাড়ি। পূর্ণিমার রাতে যদি রাজকুমারী প্রকৃত সৌন্দর্যের অর্থ না বোঝে, তবে তার বাহ্যিক সৌন্দর্য চিরতরে হারাবে আর রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এইসব বাজে কথা বাদ দিয়ে অন্য কিছু ভাবুন। আমি জানি আমি রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী, আর আমার কিচ্ছু হবে না। সুহাসিনী, অহংকার থেকে দূরে থাকো। আমরা রাজ্যের কর্তা, আমাদের প্রজাদের যেভাবেই হোক রক্ষা করতে হবে। রাজকুমারী, আয়নাটা ঠিক করুন আর অন্তরের সৌন্দর্য খুঁজতে চেষ্টা করুন। বিনয়, দয়া আর ভালোবাসা শিখলেই কেবল এই অভিশাপ দূর হতে পারে। একটা আয়না কি করে আমার সৌন্দর্য নষ্ট করতে পারে? আপনারা সবাই মিথ্যে বলছেন। সুহাসিনী রাগান্বিত মুখে সেখান থেকে চলে যায়। তার মুখে বিরক্তি আর রাগের ছাপ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে, কিন্তু আজ যেন কেমন দেখাচ্ছে। চোখের দীপ্তি কমে গেছে, ত্বক মলিন হয়ে গেছে। এইসব কি হচ্ছে আমার সাথে? কেন যেন আয়নার মধ্যে আমি আর আগের মতো আমাকে দেখতে পাচ্ছি না। আচমকা আয়নার ঝলকানি বাড়তে থাকে, আর ভেতর থেকে মৃদু কণ্ঠ ভেসে আসে। সুহাসিনী, সময় ফুরিয়ে যাচ্ছে। বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী নয়, অন্তরের সৌন্দর্যই আসল। এখনো স্বীকার করে নাও এটা। তুই আবারও শুরু করলি? আমার সৌন্দর্য অমর, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। তুমি সত্য দেখতে পারছো না? অহংকার তোমার চোখ বন্ধ করে দিয়েছে। কি হচ্ছে এটা? এটা কিসের লক্ষণ? আমি আমি এমন কেন দেখছি? অন্তরের সৌন্দর্য ছাড়া বাহ্যিক সৌন্দর্য বিলীন হয়ে যায়। তুমি যদি নিজেকে বদলাতে না পারো, তবে পূর্ণিমার রাতে তোমার সৌন্দর্য একেবারে হারাবে, আর এই রাজ্যও চিরতরে ধ্বংস হয়ে যাবে। সুহাসিনীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। সে কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে, এরপর জোরে একটা কাপড় টান দিয়ে আয়নাটা ঠেকে দেয়। না, এইসব বিশ্বাস করি না, আমি কিছুতেই বদলাবো না। সে দ্রুত জানলার দিকে তাকায়, বাইরেও একই অন্ধকার। কালো মেঘ ধীরে ধীরে জোরে বাতাস বইতে শুরু করেছে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। এরপরে সে উঠে দাঁড়ায়, জানলার পাশে গিয়ে বাইরে তাকায়। একই বাতাস হচ্ছে। আমি কেন যেন এত অস্থির হয়ে আছি? কেন এমন লাগছে আমার? সত্যি কি আমি সব হারাতে যাচ্ছি? সে ধীরে ধীরে আয়নার উপরে দেওয়া কাপড়টা সরায়, দেখে তার চেহারা কালো হয়ে গিয়েছে। এইটা কি করে সম্ভব? আমি আমি এত অসুন্দর কি করে হয়ে গেলাম? কি হচ্ছে এটা আমার সাথে? সুহাসিনী, অহংকারের মূল্য অনেক বেশি। তুমি যদি সত্যিকারের সৌন্দর্যের মানে না বোঝো, তবে খুব শিগগির তোমার বাহ্যিক রূপ বিলীন হয়ে যাবে। সৌন্দর্য শুধু বাইরে থেকে আসে না, অন্তরের আলোতেই মানুষের সুন্দর হয়। আমি কি আসলে সব হারিয়ে ফেলেছি? আমার সৌন্দর্য, আমার গর্ব? সে নিজের হাতের তালুতে মুখ লুকায়। হঠাৎ দরজায় ধীরে ধীরে টোকা পড়ে। কে? আমি গো রাজকন্যা, আপনার দাসী মাধবী। রাজকন্যা সুহাসিনী, একটু দরজাটা খুলবেন? আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিরে মাধবী, এত রাতে তুই এখানে কেন? রাজকন্যা, আমি জানি আপনার মন ভালো নেই, কিন্তু মনে রাখেন, প্রকৃত সৌন্দর্য বাইরে থাকা না, অন্তর থাকা আসে। দয়া কইরা ভালোবাসা আর ভদ্রতা থাকলে মানুষ প্রকৃত পক্ষে সুন্দর হয়। তুই আবার এসব বলছিস? তুই কি এসব বলার জন্য এখানে এসেছিস? না রাজকন্যা, আমি আপনার অসহায় সময় আপনার পাশে থাকতে আসছি, আপনাকে পথ দেখাতে এসেছি। পথ? কিসের পথ? এখন কি কোনো পথ খোলা আছে? আয়না তো ভেঙে গেছে, আর আমিও অসুন্দর হয়ে গিয়েছি। এর সমাধান হইল পরিবর্তন। হ্যাঁ, আমি পরিবর্তন হব। আমার সৌন্দর্য চাই আমি। পরিবর্তন কেবল তখনই সম্ভব
তখন আপনি মন থাইক্কা চাইবেন। আপনি ভাইব্বা দেখেন আপনার মন কি চায়। আমি চললাম। মাধবী চলে গেল। সুহাসিনী আয়নার সামনে বসে আছে। তার মুখ ক্লান্ত, চোখের নিচে কালি, ত্বক রুক্ষ হয়ে গেছে। কেন এমন হচ্ছে? আমার সৌন্দর্য কেন হারিয়ে যাচ্ছে? হায়না, হায়না, তুমি কথা বলো, বলছো না কেন? বলো, আমি কিভাবে আবার আগের মতো হব? যদি রূপী ফেরত চাও তবে আগে অন্তর পরিষ্কার করো, অহংকার থেকে মুক্ত হও, মানুষের কষ্ট বোঝো। না হয় তুমি যা হারিয়েছ তা কখনোই ফিরে পাবে না। আমি তোমার কোনো উপদেশ চাই না, আমি শুধু আমার রূপ ফেরত চাই। রাজপ্রাসাদের দরবারে গরিব মানুষজন ভিড় করেছে। রাজজ্যোতিষী রাজার সামনে এসে কাতর স্বরে কিছু কথা বলার চেষ্টা করছে। মহারাজ, রাজ্যের অবস্থা শোচনীয়, ফসল নষ্ট হচ্ছে, মানুষ না খেয়ে মরছে, কিছু একটা করুন মহারাজ। রাজা মহেন্দ্র সিংহ চিন্তিত হয়ে বসে আছেন, আর জ্যোতিষী মাথা নিচু করে আছেন। এমন সময় দরবারে প্রবেশ করে রাজকুমারী সুহাসিনী। বাবা, আমিও কিছু বলতে চাই। আমি এতদিন শুধু নিজের সৌন্দর্য নিয়েই ভেবেছি, কিন্তু আমার চারপাশের মানুষগুলোর কষ্ট আমি কখনো দেখিনি। এইবার আমি আমার ভুল শুধরোতে চাই। আমি এতদিন ভুল করেছিলাম। আমি মনে করেছি বাইরের সৌন্দর্যই আসল সৌন্দর্য, কিন্তু আমি বুঝতে পেরেছি রূপ চিরকাল ধরে রাখা যায় না, আর অহংকার বেশি দিন টিকেও থাকে না। আমি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনতে চেয়েছি, কিন্তু আমার রাজ্যের মানুষ কষ্টে আছে এটা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। সুহাসিনী, তুমি কি সত্যিই বুঝেছ বাইরের সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু মানুষের হৃদয়ের সৌন্দর্য চিরকাল টিকে থাকে? তুমি কি সত্যিই অনুতপ্ত? হ্যাঁ বাবা, আমি আসলেই বুঝতে পেরেছি। আমি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে গর্ব করেছি, কিন্তু মানুষের কষ্ট দেখার চেষ্টাই করি নাই। আমি দরিদ্রদের সাথে কঠোর আচরণ করেছি। আমি দরবারে আসিনি, আমার রাজ্যের মানুষের কথা শুনিনি। আমি ভেবেছি আমি শ্রেষ্ঠ, কিন্তু আসলে সত্যিকারের সৌন্দর্য নম্রতায় থাকে, ভালোবাসা থেকে থাকে, মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা থেকে থাকে। তবে আর দেরি করবেন না রাজকুমারী, শুধু কথা বললেই হবে না, মন থেকে পরিবর্তন আনেন, দয়া দেখান, ভালোবাসা ছড়ান। সুহাসিনী চোখ বন্ধ করে তার সমস্ত ভুল মনে করতে থাকে। তোমরা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সাথে অন্যায় করেছি, আমি তোমাদের অবজ্ঞা করেছি, অসম্মান করেছি, কিন্তু আমি এতদিন বুঝিনি যেটা আজ বুঝতে পারছি। মানুষের ভালোবাসাই আসল। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, নিজের অহংকার ছাড়তে পারে, তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। আসল সৌন্দর্য বাইরে থাইক্কা না, অন্তর থাইক্কা আসে। তুমি এখন একজন সুন্দর মানুষের মতোই আচরণ করতেছো, যেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। ধীরে ধীরে রাজ্যের আকাশ থেকে কালো মেঘ সরতে থাকে, চারিদিকে যেন নতুন জীবন ফুটে ওঠে। রাজ্যের অভিশাপ কেটে যায়। সুহাসিনী ধীরে ধীরে নিজের আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখে। এখন তুমি সত্যিকারের সুন্দর, কারণ তোমার অন্তরে আলো ফুটেছে, তোমার হৃদয় বদলেছে, তাই তোমার বাহিরটাও আবার উজ্জ্বল হয়েছে। আজ থেকে আমি সবাইকে সম্মান করব, সবাইকে ভালোবাসবো, কারোর সাথে আর খারাপ আচরণ করব না। রাজজ্যোতিষী, আপনি সত্যিই বলেছিলেন এই আয়না আমার সুহাসিনীকে আদর্শ শাসক বানাতে পারবে। দেখুন, আজ থেকে একজন আদর্শ রাজকন্যা, দেখুন শিগগির একজন আদর্শ শাসক হবে আমার রাজকন্যা।